এখনো খোঁজ মেলেনি ইমরান খানের, বেঁচে আছেন কিনা জানে না তার ছেলেও। তার রহস্যজনক উদ্ধারের পেছনে কি দায়ী পাক সেনা প্রধান? 150-র কাছে পৌঁছেছে শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা, আরও বৃষ্টির শঙ্কা। লঙ্কা বাঁচাতে আসবে কি বিদেশিরা? বজ্রপাতের মতো অদ্ভুত শব্দ ধরা পড়েছে মঙ্গল গ্রহে, তুমুল আলোচনার ঝড় বিজ্ঞানীদের মাঝে। কি রহস্যময় কাজ চলছে সেখানে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। এখনো খোঁজ পাওয়া যায়নি পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের। তিনি কি বেঁচে আছেন তা নিয়ে কোনো খবরই মেলেনি, জানিয়েছেন খোদ ইমরানের ছেলে কাসিম খানও। বিভিন্ন তথ্যসূত্র জানিয়েছে, সম্প্রতি ইমরান খান বর্তমান সেনাপ্রধান আসিম মুনিরের কড়া সমালোচনা করার পর থেকেই তার খবর পাওয়া যাচ্ছে না। তাই প্রশ্ন উঠেছে, ইমরান খানের রহস্যজনক উদ্ধারের পেছনে কি দায়ী পাক সেনাপ্রধান? হিজল জুবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পাকিস্তানের কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব নিয়ে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। বিভিন্ন মাধ্যমে গোপন সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, আদিয়ালা কারাগারের ভেতরেই ইমরান খানকে হত্যা করা হয়েছে। এ ধরনের দাবিগুলো প্রকাশ্যে আসতেই পাকিস্তান জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই উত্তেজনার মাঝেই এবার বিস্ফোরক কথা বলেছেন ইমরানের ছেলে কাসিম খান। তার দাবি ও উদ্বেগ সার্বিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। তিনি জানাচ্ছেন, ইমরান খান বেঁচে আছেন এমন কোনো দৃশ্যমান প্রমাণ তাদের পরিবারকে দেখানো হয়নি। ফলে তার বাবা বেঁচে আছেন এ ব্যাপারে সুস্পষ্ট প্রমাণ চান তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক মাধ্যম এক্সে দেওয়া নিজের পোস্টে কাসিম উল্লেখ করেন, ইমরান খান 845 দিন ধরে কারাগারে বন্দী এবং গত 1.5 মাস তাকে রাখা হয়েছে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি কক্ষে। পরিবারকে কোনোভাবেই দেখা করতে দেওয়া হচ্ছে না। গত 6 সপ্তাহ ধরে তাকে একটি মৃত্যু সেলে একা রাখা হয়েছে। আদালত সাক্ষাতের অনুমতি দিলেও প্রতিবার কোনো না কোনো অজুহাতে তার বোনদের ঢুকতে দেওয়া হচ্ছে না। নেই ফোন কল, নেই সাক্ষাৎ। তার স্বাস্থ্যের অবস্থাও অজানা। কাসিম বলেন, তিনি ও তার ভাই কেউই তাদের বাবার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে পারছেন না। কাসিমের অভিযোগ, ইমরান খানের বিষয়ে পরিবারকে পুরোপুরি তথ্যহীন রাখা হচ্ছে, যা নিরাপত্তা বিধির নামে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি স্পষ্ট করে জানান, ইমরান খানের নিরাপত্তা নিশ্চিত করা এবং তার উপর আরোপিত একাকী বন্দিত্বের মানবিক, আইনগত ও আন্তর্জাতিক দায় পাকিস্তান সরকারকে বহন করতে হবে। একই সঙ্গে কাসিম আন্তর্জাতিক সমাজ ও মানবাধিকার সংস্থাগুলোর কাছে আহ্বান জানান এ বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করার জন্য। ইমরান খান জীবিত আছেন এর প্রমাণ হাজির করা, আদালতের রায় অনুযায়ী সাক্ষাতের নিশ্চয়তা, অমানবিক একাকী বন্দিত্বের সমাপ্তি এবং রাজনৈতিক কারণে আটক পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতার মুক্তি দাবি করেন ছেলে। এনডিটিভিকে ইমরানের বোন আলিমা খান জানান, অনেক দিন ধরেই ভাইয়ের সঙ্গে দেখা করতে গেলে কখনো তাকে দেখা করতে দেওয়া হয়, কখনো অন্য বোনদের, আবার কখনো কাউকেই অনুমতি দেওয়া হয় না। অনেক সময় তারা কারাগারের বাইরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও ঢোকার অনুমতি পাননি, যা তাদের আরও উদ্বেগের মধ্যে ফেলেছে। গত কয়েক সপ্তাহে আর দেখা করতে দেয়া হচ্ছে না। সব মিলিয়েই তার মৃত্যুর গুঞ্জন আরও জোরালো হচ্ছে নানা মাধ্যমে। এদিকে সরকারি বিবৃতি দিয়ে কারা কর্তৃপক্ষ এসব গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে। তারা বলছে, ইমরান খান সুস্থ আছেন এবং বর্তমানে আদিয়ালা কারাগারেই অবস্থান করছেন। কারা কর্তৃপক্ষের আরও দাবি, তার স্বাস্থ্য সংক্রান্ত তথ্য নিয়মিতই পিটিআই নেতাদের জানানো হচ্ছে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থাই নিশ্চিত করা হয়েছে। তাকে অন্য কারাগারে নেওয়ার খবরকেও মিথ্যা বলে জানিয়েছে তারা। 2023 সালের আগস্টে গ্রেপ্তার হওয়ার পর থেকে ইমরান খানের বিরুদ্ধে অনেকগুলো মামলা চলমান। চলতি বছরের জানুয়ারিতে দুর্নীতির একটি মামলায় তাকে 14 বছরের এবং তার স্ত্রীকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে ইমরান খান সব সময় বলে আসছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। হিজল জুবাইর, বাংলা ভিশন। 150-র কাছাকাছি পৌঁছেছে শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা। এখনও পরিস্থিতির উন্নতি না হওয়ায় সময়ের সাথে সাথে বাড়ছে মৃত আর নিখোঁজের সংখ্যাও। এখন পর্যন্ত ভিটেমাটি হারিয়ে আশ্রয়হীন 44,000-এরও বেশি অধিবাসী। পরিস্থিতি সামাল দিতে বিদেশি সাহায্য চেয়েছে লঙ্কান সরকার। মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। এক ছেলে তার বৃদ্ধ মাকে কোলে নিয়ে কোমর সমান পানি ডিঙিয়ে এগিয়ে যাচ্ছেন। কাদামাখা স্রোতে তিনি ছাতা ধরে আছেন ছেলের মাথার উপর, কিন্তু সন্তানের বাহু তাকে ছাড়তে দিচ্ছে না। একটু দূরে এক বাবা 2 হাতে শক্ত করে ধরে আছেন তার ছোট্ট সন্তানকে। মানুষ বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছেন অন্যত্র। চারপাশে শুধু গর্জে ওঠা পানি আর মানুষের নীরব আর্তনাদ।
মানুষের বাড়িঘর, দোকানপাট, ব্রিজ, কালভার্ট সব ভেসে গেছে স্রোতের তীব্রতায়। কোনো কোনো জায়গায় পাহাড় পর্যন্ত ভেঙে পড়েছে মাটির চাপ সইতে না পেরে। ঝড়ের তাণ্ডবে রাতারাতি নিঃস্ব হয়ে পড়েছেন হাজারো পরিবার। আশ্রয় কেন্দ্রগুলোও ডুবে গেছে। তাই বাঁচার শেষ চেষ্টা নিয়ে কাদা পানির সঙ্গে লড়ে যাচ্ছেন মানুষ। ভেসে গেছে গৃহপালিত পশু, এমনকি কুকুরও। পানির তোড়ে হারিয়ে যাচ্ছে মানুষের জীবিকা। দুর্গত এলাকায় যোগাযোগ ব্যবস্থাও সম্পূর্ণ বন্ধ। তাই হেলিকপ্টার ব্যবহার করে উদ্ধার করছে আইন শৃঙ্খলা বাহিনী। তবুও শত শত মানুষ এখনো আটকে রয়েছেন বিচ্ছিন্ন জায়গায়। খাবারের সংকট ভয়াবহ। হাজার হাজার মানুষ দিন পার করছেন না খেয়ে। ঘূর্ণিঝড় ডিটোয়াহ এর প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কার পরিস্থিতি দ্রুত ভয়াবহ হয়ে উঠেছে। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, এ পর্যন্ত প্রায় 150 জন মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন শতাধিক। দেশ জুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন 44,000-এরও বেশি মানুষ। তবে সময়ের সঙ্গে সঙ্গে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। পূর্ব ও মধ্যাঞ্চলে একদিনে 300 মিলিমিটারের বেশি বৃষ্টি নামায় তৈরি হয়েছে ভয়াবহ ভূমিধস। ভেঙে গেছে বহু ঘরবাড়ি, ডুবে গেছে জনপদ, স্কুল, সরকারি আশ্রয় কেন্দ্র। অনেক জায়গায় এখন পানির নিচে। আন্তর্জাতিক ফ্লাইট পর্যন্ত বাতিল করতে হয়েছে কলম্বো বিমানবন্দরে। বিভিন্ন সংবাদ মাধ্যমের ভিডিওতে দেখা যাচ্ছে বৃষ্টি আর বন্যার স্রোতে পুরো এলাকার মানচিত্র পাল্টে যাচ্ছে। উদ্ধারকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু অনেক এলাকায় স্রোত এতই তীব্র যে পৌঁছানোই কঠিন হয়ে পড়েছে। এদিকে সেচ বিভাগ জানিয়েছে, দেশের বিভিন্ন নদীর পানি এখনো বাড়ছে। কেলানি নদীর নিম্নাংশে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। রাজধানী কলম্বোর কিছু এলাকাও ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ডিএমসি জানিয়েছে, নিম্নাঞ্চলের মানুষের দ্রুত নিরাপদ উচ্চভূমিতে সরে যেতে হবে। আরও বৃষ্টি নামলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তারা বলছেন, মানুষ এখন শুধু একটি জিনিসই খুঁজছে, আর তা হলো বাঁচার পথ। মোর্শেদ আলম, বাংলা ভিশন। এবার যুক্তরাষ্ট্রের সব ধরনের আশ্রয় আবেদন স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার কয়েক ঘন্টা পর নতুন করে এই ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে 2 জন ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করার ঘটনার জেরে সব ধরনের আশ্রয় আবেদন স্থগিতের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। মোর্শেদ আলমের আরও একটি ডেস্ক রিপোর্ট। অভিবাসন নিয়ে যুক্তরাষ্ট্রে উত্তেজনা এমনিতেই তুঙ্গে। সেন্সাস ব্যুরোর হিসেব অনুযায়ী দেশের মোট জনসংখ্যার 14.3% অভিবাসী। 2023 সালের জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে অভিবাসীর সংখ্যা দাঁড়ায় 47.83 মিলিয়ন, অর্থাৎ 4,78,30,000। পিউ রিসার্চ সেন্টারের হিসেব অনুযায়ী যুক্তরাষ্ট্রে এখন অন্তত 1,40,00,000 অনথিভুক্ত অভিবাসী বসবাস করছেন। করোনা মহামারীর পরিপ্রেক্ষিতে 2020 সাল থেকে অভিবাসন ভিসা ইস্যুতে ধীরগতি 2023 সাল পর্যন্ত অব্যাহত থাকলেও এরপর থেকে দক্ষিণের সীমান্ত দিয়ে বিভিন্ন দেশ থেকে প্রতিদিনই হাজার হাজার বিদেশি ঢুকে পড়ায় অভিবাসনের সংখ্যা আমেরিকায় উদ্বেগজনকভাবে বেড়েছে। এতে নড়ে চড়ে বসেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিলেন বড় দুঃসংবাদ। ন্যাশনাল গার্ড সদস্যদের উপর গুলিবর্ষণের ঘটনার জেরে যুক্তরাষ্ট্রে সব ধরনের আশ্রয় আবেদনের নিষ্পত্তি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা বিভাগের পরিচালক জোসেফ এডলো 28 নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে জানিয়েছেন, আশ্রয় প্রার্থীদের প্রতিটি ফাইল সর্বোচ্চ পর্যায়ে যাচাই বাছাই না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেওয়া হবে না। ঘোষণাটি এমন এক সময় এলো যখন হোয়াইট হাউসের কাছে গুলিবর্ষণে আহত 2 ন্যাশনাল গার্ড সদস্যদের একজন সারাহ ব্রেকস্ট্রম মারা গেছেন। ঘটনার পর 29 বছর বয়সী আফগান নাগরিক রহমানুল্লাহ লাকাওয়ানের বিরুদ্ধে প্রথম ডিগ্রি হত্যাসহ 3টি গুরুতর অভিযোগ আনা হয়েছে।
আফগান যুদ্ধে সিআইএর সহযোগী হিসেবে কাজ করা লাকান ওয়াল 2021 সালে বাইডেন প্রশাসনের অপারেশন এলায়াস ওয়েলকাম কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। আশ্রয়ের আবেদন করেছিলেন বাইডেনের সময়, কিন্তু অনুমোদন পান ট্রাম্প প্রশাসনের সময়। এই ঘটনায় ট্রাম্প আরও কঠোর অবস্থান নিয়েছেন। তিনি গুলিবর্ষণকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে দাবি করেছেন। বাইডেন প্রশাসন ঝুঁকিতে থাকা আফগানদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দিয়ে সমস্যা তৈরি করেছে। ট্রাম্প আরও বলেছেন, দরিদ্র ও তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করতে চান এবং কয়েক মিলিয়ন লোককে বহিষ্কার করার পরিকল্পনা করছেন তিনি। মানবাধিকার কর্মীরা বলছেন, আফগান শরণার্থী পুনর্বাসন কর্মসূচি যাচাই বাছাই পর্যন্ত কঠোরই ছিল, আর এই কর্মসূচি তালেবানের প্রতিশোধের ঝুঁকিতে থাকা মানুষের জন্য ছিল জীবন রক্ষাকারী উদ্যোগ। কিন্তু গার্ড সদস্য হত্যাকাণ্ডের পর পরিস্থিতি পাল্টে গেছে। ট্রাম্প আগেই বিভিন্ন শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান চালাতে চাইলেও আদালতে বাধার মুখে পড়েছিলেন। এখন নতুন ঘটনার পর আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিচ্ছেন তিনি। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি আরও কঠোর ও অনিশ্চয়তার মোড় নিচ্ছে। আশ্রয় প্রত্যাশীদের সামনে অপেক্ষা করছে দীর্ঘ অচলাবস্থা, আর রাজনৈতিক ময়দানে অভিবাসন ইস্যু আরও তীব্র সংঘাতের জন্ম দিচ্ছে। মোরশেদ আলম, বাংলা ভিশন। মঙ্গল, যে গ্রহকে এতদিন ভাবা হতো ঠান্ডা, শুকনো আর মৃত, সেই গ্রহে এবার ধরা পড়েছে বজ্রপাতের মতো শব্দ। নাসার রোভার প্রথমবার রেকর্ড করেছে মঙ্গলের বাতাসে এক অদ্ভুত বজ্রপাতের শব্দ। আর এই আবিষ্কার নিয়ে এখন তুমুল আলোচনার ঝড় বিজ্ঞান মহলে। প্রশ্ন উঠেছে, মঙ্গলে কি বিদ্যুৎ তৈরি হচ্ছে? তাহলে কি সেখানে এখনো বায়ুমণ্ডল সক্রিয়? আর ভবিষ্যতে মানুষ গেলে এটি কি ঝুঁকি তৈরি করবে? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। মঙ্গল গ্রহকে দীর্ঘদিন ধরেই একটি ঠান্ডা, শুষ্ক এবং প্রায় মৃত গ্রহ হিসেবেই ভাবা হতো, কিন্তু বিজ্ঞানীরা এবার এখানে এমন একটি ঘটনা রেকর্ড করেছেন যা এই ধারণাকে বদলে দিতে পারে। নাসার পার্সিভিয়ারেন্স রোভার প্রথমবারের মতো মঙ্গলের বাতাসে বজ্রপাতের মতো শব্দ বা ক্র্যাকলিং সাউন্ড রেকর্ড করেছে। আর এই আবিষ্কার মহাকাশ গবেষকদের মধ্যে তৈরি করেছে তুমুল উত্তেজনা। সত্যি কি এটি বজ্রপাত ছিল? তাহলে কি মঙ্গলের আকাশেও মেঘের আনাগোনা হয়? মঙ্গলের হিসেব অনুযায়ী গত 2 বছরে রোভারটি মোট 55টি শব্দ রেকর্ড করেছে, যার মধ্যে কয়েকটি স্পষ্টভাবে বৈদ্যুতিক স্ফুলিঙ্গ বা মিনি লাইটনিংয়ের ইঙ্গিত দেয় বলে জানিয়েছে রয়টার্স। এর উৎস ছিল রোভারের সুপারক্যাম মাইক্রোফোন, যেটি মূলত পাথরের নমুনা পরীক্ষা করার সময় শব্দ রেকর্ড করার জন্য বানানো হয়েছিল। এই ক্র্যাকলিংয়ের শব্দ প্রথম শোনা যায় একটি ধূলিঝড়ের সময়। নাসার বিজ্ঞানীরা জানান, মঙ্গলের বাতাসে যখন ধুলোর কণাগুলো একে অপরের সাথে ধাক্কা দেয় তখন স্থির বিদ্যুৎ তৈরি হয়, আর সেই জমে থাকা বৈদ্যুতিক চার্জ হঠাৎ বজ্রপাতের মতো মুক্ত হয়। এপি নিউজে প্রকাশিত একটি বিশ্লেষণে বলা হয়েছে, পৃথিবীর বজ্রপাতের মতো এই ঘটনা খুব শক্তিশালী নয়, বরং অত্যন্ত ক্ষুদ্র। এখানে কোনো উজ্জ্বল আলো দেখা যায় না, গর্জনের আওয়াজও তেমন নেই। নেচার জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলে বৈদ্যুতিক ক্রিয়া প্রতিক্রিয়া থাকা মানে এর বায়ুমণ্ডল একেবারে নিষ্ক্রিয় নয়, বরং সেখানে এখনও রাসায়নিক বিক্রিয়া, বাতাসের গতি এবং ধুলো পরিবহনের মতো প্রক্রিয়া সক্রিয় রয়েছে। আর বৈজ্ঞানিক দৃষ্টিতে এটি জীবনের সম্ভাবনার দিকেও একটি ছোট্ট সংকেত দেয়। গবেষকরা বলছেন, বহু বছর ধরে সন্দেহ থাকলেও আগে কখনোই সরাসরি প্রমাণ পাওয়া যায়নি যে মঙ্গলে বৈদ্যুতিক ডিসচার্জ ঘটে। সায়েন্স অ্যালার্টের তথ্যমতে এবারই প্রথম এমন কিছু রেকর্ড করা হয়েছে, তাই ঘটনাটিকে গুরুত্ব সহকারেই দেখছেন গবেষকরা। আরও একটি বড় বিষয় হল প্রযুক্তিগত নিরাপত্তা। এবিসি নিউজে প্রকাশিত একটি প্রতিবেদনে বিজ্ঞানীরা জানান, ভবিষ্যতে মানুষ বা রোবট মঙ্গলে গেলে এই বৈদ্যুতিক স্ফুলিঙ্গ তাদের যন্ত্রপাতি নষ্ট করতে পারে। ফলে মহাকাশযান এবং বেস ক্যাম্প ডিজাইনের সময় এই তথ্য বিবেচনায় নিতে হবে। তবে গবেষকরা নিশ্চিত করেছেন, এই বৈদ্যুতিক ডিসচার্জ পৃথিবীর বজ্রপাত থেকে একেবারেই ভিন্ন। আমরা যে বজ্রপাত দেখি তা মূলত মেঘের ঘর্ষণের কারণে হয়,
কিন্তু যেহেতু মঙ্গল গ্রহে পানি নেই, তাই মেঘ সৃষ্টি হওয়ার সুযোগ নেই। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলের বৈদ্যুতিক ডিসচার্জ শুধুমাত্র ধূলিঝড়ের সময় ঘটে। তবে বৃহস্পতি এবং শনি গ্রহের মতো গ্রহগুলোর বায়ুমণ্ডলে বজ্রপাত বহু আগে থেকেই দেখা গেছে। কিন্তু শুকনো মরুভূমির মতো দেখতে মঙ্গলে এই ধরনের ঘটনা এবারই প্রথম দেখা গেছে বলে জানান সংশ্লিষ্টরা। নাসার বিজ্ঞানীরা বলছেন এটি শুধু শুরু। ভবিষ্যতে আরও রেকর্ডিং এবং যন্ত্র স্থাপন করা হবে। যদি কখনো এই স্ফুলিঙ্গের দৃশ্যমান রূপ ধারণ করা যায়, সেটি হবে মহাকাশ গবেষণার এক বড় মাইলফলক। মঙ্গল গ্রহে এই আবিষ্কার আবারও প্রমাণ করল মহাবিশ্বে এখনও বহু রহস্য লুকিয়ে আছে। হয়তো মঙ্গল মৃত কোনো গ্রহ নয়, বরং এখনও সক্রিয়, পরিবর্তনশীল এবং বিস্ময় ভরা একটি জগৎ। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। ইউক্রেনের ভেতরে রাতভর রুশ বিমান হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছে, আহত ৩০। শুক্রবার রাতের হামলায় রাশিয়া ৩৬টি মিসাইল এবং ৬০০টি ড্রোন ব্যবহার করেছে বলে দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। বিদ্যুৎ গ্রিডে হামলার ফলে ইউক্রেনে প্রায় ৬ লাখেরও বেশি পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। ২০২২ সালের পর থেকে ইউক্রেনের বিদ্যুৎ কাঠামো লক্ষ্য করে অসংখ্য হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলার কারণে ইউক্রেনের বাসিন্দারা দিনে মাত্র ৮ ঘন্টা বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। নতুন করে হামলার পর পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে উঠেছে। রুশ হামলার পর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেন, সবাই যখন শান্তি আলোচনা এগিয়ে নিতে চাচ্ছে, রাশিয়া তখনও হত্যাযজ্ঞ ও হামলা অব্যাহত রেখেছে। এদিকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে ইউক্রেনের। কিয়েভ ও তার ইউরোপীয় মিত্ররা বলছে তারা শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রকে প্রাথমিক প্রস্তাবের কিছু শর্ত মানতে তারা রাজি নয়। প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় বিয়ে করে ইতিহাস সৃষ্টি করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। অস্ট্রেলিয়ার ইতিহাসে তিনিই প্রথম প্রধানমন্ত্রী যিনি দায়িত্বে থাকা অবস্থায় বিয়ে করলেন। গোপনীয়তা রক্ষা করে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে দীর্ঘদিনের বান্ধবী জডি হেইডেনকে বিয়ে করেছেন ৬২ বছর বয়সী আলবানিজ। অস্ট্রেলিয়া থেকে বিশ্বময় এই গাঁটছাড়া বাঁধার মুহূর্তে এখন আলোচনা ও চর্চার কেন্দ্রবিন্দু। হিজল জুবারের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। অস্ট্রেলিয়ার প্রথম প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে বিয়ের পিঁড়িতে বসলেন ৬২ বছর বয়সী অ্যান্টনি আলবানিজ। ২৯ নভেম্বর দীর্ঘদিনের সঙ্গী ৪৬ বছর বয়সী জডি হেইডেনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। হেইডেন পেশায় ফাইন্যান্স সেক্টরের কর্মী। এই বিয়ের খবর অস্ট্রেলিয়ার সব সংবাদ মাধ্যমেই প্রধান শিরোনাম হিসেবে প্রকাশিত হয়েছে। বিবাহ অনুষ্ঠানটি আয়োজন করা হয় ক্যানবেরার সরকারি বাসভবন দ্য লজের সবুজ চত্বরে। আয়োজকরা কড়াকড়ি বজায় রেখে অনুষ্ঠানটি অত্যন্ত গোপনীয়ভাবে সম্পন্ন করেন। এতে উপস্থিত ছিলেন শুধুমাত্র ২ পরিবারের সদস্য এবং কিছু ঘনিষ্ঠ বন্ধু। দেশের ইতিহাসে এটি বিরল ঘটনা, কারণ এর আগে কোনো প্রধানমন্ত্রী দায়িত্বে থাকাকালীন বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। অনুষ্ঠানের আয়োজন আরো আকর্ষণীয় হয় মিউজিকের মাধ্যমে। মার্কিন গায়ক বেন ফোর্ডসের গান লাকিয়েস্ট এর সুরে কনে জডি হেইডেন বাবা মায়ের সঙ্গে বিয়ের মঞ্চে প্রবেশ করেন। এছাড়া তাদের পোষা কুকুর টোটো অনুষ্ঠানে বিশেষ ভূমিকা পালন করে। নবদম্পতির আংটি বহন করে আনে সে। অনুষ্ঠান শেষে স্টিভি ওয়ান্ডারের গান সাইন্ড সিল্ড ডেলিভার্ড আই অ্যাম ইয়োর্স এর তালে নবদম্পতি বের হন। বিয়ের পর নবদম্পতি যৌথভাবে এক বিবৃতিতে বলেন, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আমাদের ভালোবাসা এবং ভবিষ্যৎ পথ চলার অঙ্গীকার ভাগ করতে পেরে আমরা আনন্দিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলবানিজ শুধুমাত্র একটি শব্দ ব্যবহার করেন, ম্যারিড, সঙ্গে একটি ভিডিও যেখানে নবদম্পতি একসাথে হাসি মুখে হাঁটছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভার বেশ কিছু জ্যেষ্ঠ সদস্য। বিরোধী দলীয় নেতা সুসান লিও নবদম্পতিকে উষ্ণ অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর প্রথম পক্ষের সন্তান নাথান আলবানিজও অনুষ্ঠানটি উপভোগ করেন। ২০১৯ সালে কার্মেল তেব্বাটের সঙ্গে ১৯ বছরের দাম্পত্য জীবন শেষ হয় আলবানিজের। নবদম্পতি ৫ দিনের সংক্ষিপ্ত মধুচন্দ্রিমায় অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে সময় কাটাবেন। জডি হেইডেনের সঙ্গে আলবানিজের পরিচয় হয়েছিল মেলবোর্নের একটি ব্যবসায়ী ডিনারে ৫ বছরেরও বেশি আগে। ২০২৪ সালের ভ্যালেন্টাইন ডেতে প্রস্তাব দেওয়ার ১ বছরের বেশি সময় পর বিয়ের আয়োজন সম্পন্ন হলো। তখন আলবানিজ জানান তিনি এমন একজনকে পেয়েছেন যার সঙ্গে সারা জীবন কাটাতে চান। হিজল জুবায়ের, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ সবাইকে।